হবে না। আমি কিন্তু আমার পুলিশের কাছে যাব। ছেড়ে দাও আমাকে। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতদিনে আপনারা জেনে গেছেন যে এই ক্রাইম ডায়েরি নিছক কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয়। আসলে এই ক্রাইম ডায়েরি হলো একটা মিশনের নাম, একটা প্রচেষ্টার নাম। কিন্তু কি সেই মিশন, কি সেই প্রচেষ্টা? দেখুন, আমরা আমাদের প্রত্যেকটা পর্বে সমাজের আনাচে কানাচে ঘটে যাওয়া সেই সব মারাত্মক ঘটনার জীবন্ত চিত্ররূপ তুলে ধরি, যাতে আপনারা সাধারণ মানুষটা একটু সাবধান হয়ে যান। আর সেই সব অপরাধমনস্ক মানুষ যারা প্রতিনিয়ত ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তারাও সাবধান হয়ে যান। আসলে আমরা চাই এই সমাজটা কলুষমুক্ত হোক, অপরাধমুক্ত হোক। আজকের পর্বেও ঠিক এমন এক সত্য ঘটনার জীবন্ত চিত্ররূপ তুলে ধরবো, যা দেখে আপনারা শিউরে উঠবেন। কিন্তু কি সেই ঘটনা, চলুন দেখি। কি গো, এ তো রাতে এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? অটো ধরবার জন্য দাঁড়িয়ে আছি। অটো? কিন্তু অটো ধরে এত রাতে কোথায় যাবে? বাস স্ট্যান্ড। এত রাতে? এত রাতে তুমি বাস স্ট্যান্ডে গিয়ে কি করবে? বাস ধরে সোজা মাসির বাড়ি যাব। আচ্ছা, তা কোথায় তোমার মাসির বাড়ি? মালবাজার। তা তোমার সাথে আর কেউ নেই? না। আচ্ছা, এক কাম করো, টুক করে আমার গাড়িতে উঠে বসো। কিন্তু ই রিক্সা তো বাস স্ট্যান্ড অবধি যায় না, তাই জন্যই আমি অটো ধরবার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আরে আমি যাব, তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে ঠিক বাস স্ট্যান্ডে পৌঁছে দেবো, আর তোমাকে ভাড়াও দিতে হবে না। তুমি বসো তো, বসো 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 বসো। বসেছো? সে কি, কাল সারা রাত আপনাদের মেয়ে বাড়ি ফেরেনি? হ্যাঁ স্যার, কাল সারা রাত ওর পথ চেয়ে বসেছিলাম। প্রত্যেক মুহূর্তে ভাবছিলাম এই হয়তো ফিরবে, এই হয়তো বাড়ির কলিং বেল বাজবে। কিন্তু কি নাম আপনাদের মেয়ের? চন্দনা, চন্দনা বসা। বয়স কত হয়েছিল? এই তো এই বছর এপ্রিল মাসেই ওর 14 বছর পূর্ণ হয়ে গেছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9। আচ্ছা, চন্দনা কাল হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কেন? কোথায় যাবে কিছু বলে গিয়েছিল? আসলে স্যার, বলুন বলুন, কোনো কিছু গোপন করবেন না। আসলে স্যার, কাল সন্ধেবেলা ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটি? কি নিয়ে? কাল সন্ধে 6:30 নাগাদ। কি রে চন্দনা, তুই এখন টিভি দেখছিস? কি হয়েছে? সে কি রে, সামনের সপ্তাহ থেকে তোর হাফ ইয়ারলি পরীক্ষা, তুই এখন বসে বসে টিভি দেখছিস? তাতে কি হয়েছেটা কি? কি হয়েছে মানে? তোর রেজাল্ট খারাপ হলে জবাব দিয়ে তো আমাকেই করতে হবে তোর বাবার কাছে। উফ মা, বিরক্ত করো না, শান্তিতে একটু টিভি দেখতে দাও তো। তুমি রিমোটটা নিয়ে নিলে কেন? বেশ করেছি, যা পড়তে বস। আমি এখন পড়তে বসবো না, আমি এখন টিভি দেখবো। আরে দাও না, রিমোটটা দাও। না দেবো না। কি করবি? না দিলে কি করবি? দেবো না। বাড়ির সবকিছু ভেঙে কিন্তু চুরমার করে দেবো। তবে রে অসভ্য মেয়ে একটা। চল পড়তে বসবি, চল চল বস। তুমি আমাকে মারলে, তুমি আমার গায়ে হাত তুললে। বেশ করেছি, না পড়লে আরো মারবো। বস পড়। এই চন্দনা, কোথায় যাচ্ছিস? এই এই কোথায় যাচ্ছিস? তার মানে আপনি বকাবকির সময় ওর গায়ে হাত তুলেছিলেন বলেই চন্দনা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার। তবে কি? তবে স্যার, এর আগেও ও বকুনি খেয়ে অনেকবার বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আবার চলে এসছে। এই প্রথম স্যার সারা রাতও বাড়ি ফিরল না। আচ্ছা, চন্দনা কি মোবাইল নিয়ে বেরিয়েছিল? মোবাইল? কিসের মোবাইল স্যার? মানে ওর নিজের মোবাইল? না না স্যার, ওর নিজস্ব কোনো মোবাইল নেই।
তবে ও মোবাইল ফোনের জন্য বায়না করেছিল। আমরা ওকে দিইনি স্যার, বলেছিলাম উচ্চ মাধ্যমিক পাশ করলে দেব। বুঝলাম। আচ্ছা, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, চন্দনার বন্ধু বান্ধব সবার বাড়িতে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ স্যার, সমস্ত জায়গায় খোঁজ খবর করেছি, কিন্তু কোথাও নেই, কেউ কিচ্ছু বলতে পারছে না স্যার। আচ্ছা, চন্দনার সঙ্গে কারোর কোনো সম্পর্ক? সম্পর্ক? সম্পর্ক মানে? মানে আপনার মেয়ে কারোর সঙ্গে প্রেম ট্রেম করে কি? না না স্যার, ও তো সবে 9-এ উঠেছে, এই বয়সে কি করে কার সাথে? দেখুন, সময় বদলে গেছে। আপনাদের যুগ আর এখনকার ছেলেমেয়েদের যুগের মধ্যে অনেক পার্থক্য আছে। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্সড, তাই চন্দনার জীবনে কেউ থাকতেই পারে, সেটা খুব একটা অসম্ভব কিন্তু কিছু নয়। না স্যার, আমার মেয়ের সাথে কারোর কোনো সম্পর্ক নেই, থাকলে আমরা ঠিক জানতে পারতাম। কি করে জানতে পারতেন? ও আমাকে কোনো কথাই লুকোয় না, ও যদি কাউকে পছন্দ করতো ও ঠিক আমাকে জানাতো। স্যার, আমরা মেয়েকে এমনভাবে মানুষ করার চেষ্টা করেছি যাতে ও পড়াশোনাকে আগে গুরুত্ব দেয়। এই তো সেদিন কি হলো রে? দূর বাবা, কারেন্টটা যে গেল এখনো আসছে না। চলে আসবে, আজকাল গেলে বেশি সময়ের জন্য যায় না। কিন্তু দেখো, কারেন্টটা আজ গেল 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু এখনো কেন আসছে না বাবা? কেন এলো না সেটা আমি কি করে বলবো বলতো? আমি কি সব জানতাম? তোর ব্যাং ভাল লাগে না আর এই গরমে। গরমের দেশে জন্মেছিস, একটু তো গরম সহ্যই করতে হবে। জানো বাবা, ফ্যান থাকলে কোনো সমস্যাই হয় না, কিন্তু এই গরমে আমার খুব কষ্ট হয়। যদি একটা ইনভার্টার থাকতো তাহলে আর কোনো প্রবলেমই হতো না। ইনভার্টারের অনেক দাম রে সোনা, আর আমার যদি সেরকম রোজগার থাকতো তাহলে তোকে এত করে বলতে হতো না, আর গরম ভ্যাপসার মধ্যে তোকে এত কষ্টও সহ্য করতে হতো না। বাবা, তোমার তো ব্যাংকে টাকা আছে, সেটা দিয়ে কিনে নিলে হয় না? না না, ব্যাংকের টাকায় হাত দেওয়া যাবে না। কেন? ওই ফিক্সড ডিপোজিটগুলো তোর বিয়েতে লাগবে যে। হ্যাঁ, বিয়ে? কিন্তু আমি তো বিয়েই করব না। কেন? কি করবি শুনি? আমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতা যাব, তারপর ওখান থেকে কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ভালো চাকরি করব। বাবা, এই বয়সে তুই এত কিছু করবি বলে ভেবে রেখেছিস? তা এখন ভাববো না তো কখন ভাববো? আর তাছাড়া চাকরি করে আমাকে তো তোমার সংসারের হালটা ধরতে হবে নাকি? আর তুমি যা যা পূরণ করতে পারোনি সেসবগুলো তো আমাকেই পূরণ করতে হবে, তাই কি না? আমি খুব খুশি হয়েছি রে মা, আজ বুঝতে পারলাম তোর মতো মেয়ে 100 ছেলের সমান হতে পারে। দেখো, কারেন্টটা এখনো আসলো না। আপনার কথা শুনে যা বুঝলাম, চন্দনা তো অনেক অল্প বয়সেই ম্যাচিওর ছিল, কিন্তু তাও এত অদ্ভুতভাবে একটু শাসন করলেই ও বাড়ি থেকে বেরিয়ে যেত। ওই যে রাগ, সর্বনেশে রাগ, ওই রাগের জন্যই তো আজ এই অবস্থা হলো। আচ্ছা, একটা কথা বলুন তো, চন্দনা যখন বাড়ি থেকে বেরিয়েছিল ও কি পরেছিল? ওই তো একটা লাল রঙের পুরনো চুড়িদার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের মিসিং ডায়েরিটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আর একটা ছবি দিয়ে যাবেন। ছবি? কিসের ছবি স্যার? আপনাদের মেয়ের এক কপি ছবি। ওই ছবিটা থাকলে আমাদের খোঁজ খবর করতে সুবিধা হবে। ঠিক আছে স্যার, আমি দিয়ে যাব, প্লিজ একটু চেষ্টা করুন। আমরা অনেক দুশ্চিন্তায় আছি স্যার। আপনারা চিন্তা করবেন না, আমরা দেখছি, আমরা ঠিক আপনাদের মেয়েকে খুঁজে বার করব। সাল 2023,
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানায় দায়ের হয় এক মিসিং ডায়েরি। সেখানকার স্থানীয় বাসিন্দা জনৈক পিনাকি বসাক এবং তার স্ত্রী ময়না বসাক থানায় এসে অভিযোগ করে তাদের একমাত্র নাবালিকা কন্যা চন্দনা বসাক গতকাল সন্ধ্যা থেকে নাকি নিখোঁজ। তারা এও জানায় যে তাদের একমাত্র কন্যা ক্লাস 9-এর ছাত্রী চন্দনা বসাক মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু কোথায় যায় চন্দনা বসাক এবং কার কাছে যায়, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের শুরু হয় অনুসন্ধান। মিসিং ডায়েরিটা হয়েছে আজ সকালবেলা, সকাল ঠিক 7:35 স্যার। আর এখন বাজে দুপুর 2:30। হ্যাঁ স্যার। তাহলে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ চন্দনা বসাককে এখনো খুঁজে পাওয়া গেল। স্যার আমি আমার টিম নিয়ে গোটা এলাকাটা প্রায় জনে জনে সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ কিছুই বলতে পারলো না। বলতে পারিনি মানে কি হচ্ছে ওর বেটা? এরকম তো হয় না স্যার, আমিও তো সেটাই ভাবছি। কেউ না কেউ তো ঠিক জানবে যে মেয়েটা কোথায় গেল। আমার মনে হয়। কি মনে হচ্ছে স্যার? আমার মনে হয় মেয়েটা এই তল্লাটে নেই। এই তল্লাটে নেই মানে? থাকলে তো আমরা হদিশ পেতাম। আমার মন বলছে কাল রাত্রে এখান থেকে কোথাও পালিয়ে গেছে। স্যার কোথায় যেতে পারে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন, কোথায় যেতে পারে? স্যার মেয়েটা যদি শহর থেকে অন্য কোথাও গিয়েও থাকে, মানে তাহলে গেল কি করে? পায়ে হেঁটে তো আর যাবে না। সে তো বটেই। আচ্ছা, ওর মার সঙ্গে তুমি যখন কথা বলেছিলে তখন ওর মা কি বলেছিল? যে মেয়েটা এমনি খালি হাতে চলে গিয়েছিল, না ওর হাতে মোবাইল, টাকা পয়সা, ব্যাগ ট্যাগ ছিল? না স্যার, চন্দনার নিজস্ব কোনো মোবাইল নেই। আর ও কোনো টাকা পয়সা নিয়ে বেরোলে ওর মা আমাদের একবার ইনফর্ম তো করতেন। ভারী চিন্তার ব্যাপার হলো। সেটাই তো স্যার, আমি আরও ভাবছি যে মেয়েটা কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে গেল না তো? তাহলে কিন্তু স্যার ওর খুব বিপদ। ঠিক ঠিক, তোমার আশঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ একের নাবালিকা, তারপরে এখন তাহলে কি করবো স্যার? কি করবে তাই তো, খোঁজটা চালিয়ে যাও, বুঝলে? আমার মনে হয় আজ না হয় কাল ঠিক ঠিক আমরা ওর সন্ধান পাবো। রাইট স্যার। হ্যাঁ দাও। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ঝিলডাঙ্গার মাঠ চিনি। লাশ পাওয়া গেছে? অল্প বয়সী মেয়ে, লাল রঙের চুড়িদার। চন্দনা যখন বাড়ি থেকে বেরিয়েছিল ও কি পরেছিল? ওই তো একটা লাল রঙের পুরনো চুড়িদার। আচ্ছা, আমি এখনই স্যারকে ইনফর্ম করে ফোর্স নিয়ে আসছি। ওকে। স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার, স্যার আমাদের পেট্রোলিং পার্টি এইমাত্র খবর পাঠালো যে ওই ঝিলডাঙ্গা পার্কের পাশের রাস্তাটায় একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। মেয়ের বডি? হ্যাঁ স্যার, একটা অল্প বয়সী মেয়ের লাশ। কার বডি শনাক্ত করা গেছে? খুব সম্ভবত না স্যার। তুমি এক কাজ করো, তুমি ফোর্স নিয়ে ইমিডিয়েটলি স্পটে পৌঁছো, সেখানে গিয়ে ভালো করে বিষয়টা তদন্ত করো। আর তোমার সুরতাল হলে আমাকে ফোন করো, আমি চলে যাব। রাইট স্যার। তুমি শিওর যেটা চন্দনা বসাকের লাশ? আমি একদম শিওর স্যার, তার কারণ চন্দনার মা বাবার থেকে সকালে ওর যে ছবিটা পেয়েছিলাম আমি লাশের মুখের সঙ্গে হুবহু মিলিয়ে দেখেছি, একদম মিলে গেছে স্যার।
ভেরি স্যাড, ভেরি স্যাড। আমিও এই ভয়টাই পাচ্ছিলাম স্যার। আমিও। তবে স্যার চন্দনার উপর কিন্তু সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে। কি করে বুঝলে ওর উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে? কারণ স্যার ওর শরীরের নিচের অংশে যথেষ্ট ব্লিডিং হয়েছে স্যার। তার মানে ওর উপর যে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে সেটা একবার এস্টাবলিশড হচ্ছে। একদম স্যার। তবে স্যার ওকে কিন্তু বেধড়ক মারধরও করা হয়েছিল, কারণ ওর চোখের কোণে আর ঠোঁটের নিচে কালশিটের দাগ পাওয়া গেছে। তার মানে এটাও প্রমাণ হচ্ছে যে চন্দনা আততায়ীর হাত থেকে বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। একদম স্যার। তবে আমার মনে হয় আততায়ী কিন্তু অত্যন্ত ভায়োলেন্ট এবং হিংস্র প্রকৃতির একজন মানুষ। সেটা কি করে বুঝছো? কারণ স্যার চন্দনার গালে, গলায়, বুকে আর ঘাড়ে একাধিক নখের আঁচড়ের দাগ আছে স্যার। তাহলে তো অরূপ, এটা খুব চিন্তার বিষয় হলো। শহরের রাস্তায় ওটা সেক্স ম্যানিয়া ঘুরে বেড়াচ্ছে, তো যে কোনো মেয়েকে অ্যাটাক করতে পারে। সে তো বটেই স্যার। না না, এরকম তো চলতে দেওয়া চলবে না। তুমি একটা কাজ করো, আপাতত তুমি চন্দনার বডিটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। রাইট স্যার। আর তোমার টিমকে বলে দাও পুরো এলাকাটা তন্ন তন্ন করে খুঁজতে, রহস্যজনক কিছু পেলে যেন সিজ করে, ইমিডিয়েট। ওকে স্যার। বাকি রইল লাশ শনাক্ত করো। তার জন্য চন্দনার বাবা মাকে আমাদের খবর দিতে হবে। ওগো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। চন্দনা রে, তোকে ছেড়ে কি করে থাকবো? তুই কোথায় গেলি মা? কত স্বপ্ন ছিল আমাদের ওকে নিয়ে। মানুষের মতো মানুষ করব, ভালো করে পড়াশোনা করাবো, একটা ভালো ছেলে দেখে ধুমধাম করে বিয়ে দেব। তোকে ছাড়া বাকি জীবনটা কি করে কাটাবো রে চন্দনা? তোর মতো করে কেউ আর আমাদের বলবে না। কি রে, খাবি আয়? কখন থেকে ডাকছি তোকে। উফ মা, যাও তো, বলছি না আমার খিদে নেই। সে কি রে, খিদে নেই কি রে? সেই কোন সকালে দুমুটো মুড়ি আর একটু লিকার চা খেয়েছিস। চল খাবি, চল। তো পেটে পিত্তি পড়ে যাবে বেশিক্ষণ না খেয়ে থাকলে। ঠিক আছে, খেতে পারি, কিন্তু একটা শর্তে। আবার কি শর্ত? তুমি বলো, তুমি আমাকে নিজের হাতে করে খাইয়ে দেবে। ওরে আমার কচি কুকি মেয়ে রে। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি, বস। সেই সব দিনগুলো কি করে ভুলবো রে চন্দনা? আর আমাকে কে তোর মতো করে আবদার করে বলবে? বাবা, ও বাবা, বল। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা ছিল বল। এবারের পুজোয় চুড়িদারের সঙ্গে আমি একটা লেহেঙ্গাও কিনব। আবার লেহেঙ্গা কেন? গত বছর আমার ক্লাসের বান্ধবী সঞ্চিতা ও একটা লেহেঙ্গা কিনেছিল। ওটা পরে ওকে এত সুন্দর লাগছিল, তাই আমিও ভেবেছি এবারের পুজোতে আমিও একটা লেহেঙ্গা কিনব। লেহেঙ্গার অনেক দাম রে মা। ওসব আমি কিছু জানি না, চেয়েছি যখন কিনে দিতে হবে। ও বাবা, বাবা দেবে বলো না বাবা, দাও না বাবা, দাও না বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যখন চেয়েছিস তখন কি আর না দিয়ে পারা যায়? খুশি তো? হ্যাঁ, আয় আয়। থ্যাংক ইউ বাবা। পাগলি কোথাকার। প্লিজ আপনারা এত কাঁদবেন না, একটু শক্ত হন। এত কাঁদলে কিন্তু আপনারা দুজনেই অসুস্থ হয়ে পড়বেন। সুস্থ হয়ে বেঁচে থেকে কি লাভ স্যার? বুকটা যে আমাদের ফাঁকা হয়ে গেল। সব বুঝতেই পারছি, কিন্তু এই মুহূর্তে তো নিজেদেরকে না সামলালে চলবে না। যতক্ষণ অপরাধী ধরা না পড়ছে আমরা কেউ কিন্তু নিশ্চিন্তে থাকতে পারছি না। দেখুন, আমাদের অনুমান যে এই কাজটা করেছে সে একজন বিকৃতকামী মানুষ। আমরা অবিলম্বে তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় না আনলে শহরের অন্য মেয়েদের উপর সে ক্ষতি করতে পারে। হ্যাঁ, একদমই তাই। তাই আপনাদেরকে আমাদের সঙ্গে এখন একটু সহযোগিতা করতে হবে। যেভাবে আপনারা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেছিলেন, ঠিক সেভাবেই আপনাদেরকে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।
কি জানতে চান বলুন আপনারা। আচ্ছা, চন্দনার কি কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? শত্রুতা? হ্যাঁ না স্যার। না দেখুন, হয়তো ছিল, আপনারা জানেন না। না স্যার, একরত্তি একটা মেয়ে, তার কোনো শত্রু থাকতে পারে না। আর আপনাদের আপনাদের কি কোনো শত্রু আছে? আমাদের? হ্যাঁ, আপনাদের। এরকম তো কেউ হতে পারে যে সে নিজের গায়ের জ্বালা মেটাতে আপনার মেয়ের ওপর একটা জঘন্য অত্যাচার করেছে। না স্যার, এমন কেউ নেই। তাড়াহুড়ো করবেন না, একটু ভেবে বলুন। হ্যাঁ স্যার, ভেবেই বলছি স্যার। আমাদের এখানে পাড়ার সকলের সঙ্গে সদ্ভাব ছিল। আর 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 কি? আর স্যার, আমি একজন সামান্য ইলেকট্রিশিয়ান। আমার নিজেরও কোনো দোকান নেই। ওই সামনে মায়ের মন্দিরের কাছে হরিপদদার দোকানে বসি। ওই দাদা যা টুকটাক কাজ দেয় তাতেই কোনোভাবে কোনো রকমে কষ্ট করে সংসারটা চালাই। আমার পক্ষে কারোর সঙ্গে শত্রুতা করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তার মানে আপনারা বলতে চাইছেন যে কাউকে আপনাদের সন্দেহ হয় না? না স্যার, আমার ধারণা আমার মেয়েকে কি অজানা বা অচেনা লোক মেরেছে। হ্যাঁ স্যার, আমাদের চেনা জানার মধ্যে কেউ এই কাজ করেনি বলেই আমার বিশ্বাস। স্যার, আমার মনে হয় চন্দনার মা বাবা সঠিক কথা বলছে না। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? কারণ ওই যে বলছে যে ওনাদের নাকি কোনো শত্রু নেই। ও অরূপ, তুমি কি শত্রু নেই? আরে পৃথিবী শুধু সব লোকের শত্রু আছে, তোমার আমার সকলের শত্রু আছে। ওই যে অজাত শত্রু, এই কথাটা একেবারে কেতাবি কথা। আমারও তাই মনে হয় স্যার। আমার মনে হয় ওনাদের খুব চেনা পরিচিত কেউ এই খুনটা করেছে। বলছো? সেটা সেটা হতেও পারে, আবার না হতেও পারে। এরকম কেন বলছেন স্যার? দেখো অরূপ, চন্দনার বাড়ি থেকে ঝিলডাঙ্গার দূরত্বটা অনেকখানি। তা প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার তো হবেই। ইয়েস, তো হতে পারে চন্দনা রাগারাগি করে বাড়ি। আচ্ছা আচ্ছা, আমাদের প্রশ্ন জাগতে পারে তো, চন্দনা রাগারাগি করে বাড়ি থেকে ঝিলডাঙ্গায় গেল কেন? ঠিক স্যার। এরকম হতে পারে যে চন্দনার কোনো পরিচিত ব্যক্তি ওকে টোপ দিয়ে কিছু একটা বুঝিয়ে ঝিলডাঙ্গায় নিয়ে গেছে। হতেও পারে। হতে পারে, হতে পারে। আবার এরকমটাও হতে পারে যে ওই রাত্রিবেলা চন্দনাকে রাস্তায় একা পেয়ে কোনো অপরিচিত ব্যক্তি ফুঁসলিয়ে ওকে ওইখানে নিয়ে গিয়ে নিজের কাজ হাসিল করে তারপরে গা ঢাকা দিয়েছে। ভীষণ কনফিউজিং ব্যাপার স্যার এটা। সত্যি ভীষণ কনফিউজিং। আর এই কনফিউশনটা দূর করার একটা উপায় আছে, বুঝলে অরূপ? একটা মাত্র উপায় আছে। সেটা কি স্যার? দেখো, এই কেসে মানে আমাদের এইসব কেসে টেকনোলজি সবসময় যে বিশ্বস্ত বন্ধুর মতো সাহায্য করে তা নয়। তবে আমার মনে হয় এই কেসটা সলভ করতে গেলে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি স্যার। আমি কালকেই চন্দনার পাড়া থেকে ওই ঝিলডাঙ্গা পার্কের নির্জন রাস্তা পর্যন্ত যতগুলো সিসিটিভি আছে তার ফুটেজ সংগ্রহ করে নেব। শুধু সংগ্রহ করলে হবে না আরও, ভালো করে খতিয়ে দেখতে হবে প্রত্যেকটা ফুটেজ, ওর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যাচ্ছে। রাইট স্যার। আমার মন বলছে যে কোনো না কোনো ফুটেজে কিছু না কিছু একটা ধরা পড়বেই। এক্স্যাক্টলি স্যার। দেখলেন স্যার, এটা চন্দনা যেদিন রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেদিনের সন্ধ্যে 7:11 ফুটেজ। আচ্ছা, এটা কোন সিসি ক্যামেরার ছবি? স্যার, ওই বড় রাস্তা থেকে চন্দনাদের পাড়ায় ঢুকতে একটা দোতলা বাড়ি আছে, সেটারই সদর দরজায় একটা সিসিটিভি ইনস্টলড। এটা তারই ফুটেজ স্যার। ছেলেটা কি? ছেলেটা স্যার সাহেব ধর। তুমি কি করে জানলে যে চন্দনার পাড়ায় যে ছেলেটা থাকে সেই ছেলেটার নাম সাহেব ধর? আসলে স্যার, আমি এই ফুটেজের প্রিন্ট আউট নিয়ে চন্দনার মা বাবার সঙ্গে কথা বলেছিলাম, ওনারাই কনফার্ম করলেন। দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কিনা। হ্যাঁ, চিনি তো। ছেলেটা কে? সাহেব। কে সাহেব? সাহেব ধর। আমাদের পাড়াতেই থাকে। গোপেন ধরের ছেলে, কলেজেই পড়ে। বুঝলাম।
আচ্ছা, চন্দনার সঙ্গে এই সাহেব দলের কোনো সম্পর্ক আছে কিনা তুমি জানতে পেরেছো? সেটা স্যার এখনো পর্যন্ত জানা যায়নি। কেন, ওর বাবা মা কিছু বলেনি তোমাকে? স্যার ওনাদের বক্তব্য, সাহেব হয়তো পাড়ার ছেলে আর পরিচিত ছেলে বলে চন্দনা ওদিন ওর সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেছিল। অরূপ, সাহেবের সঙ্গে কথা বলাটা আমাদের জরুরি। তাহলে সাহেবকে তুলে আনি স্যার? অফকোর্স, কারণ সাহেবের সঙ্গে চন্দনার যে সম্পর্কই থাকুক না কেন, আমার বিশ্বাস সাহেব চন্দনার ব্যাপারে অনেক কিছু জানে। রাইট স্যার। তারপর বাবা সাহেব লক্ষ্মী ছেলের মতো বলে ফেলো তো, সেদিন সন্ধ্যেবেলা পাড়ার রাস্তায় চন্দনার সঙ্গে কথা বলবার পর চন্দনার সঙ্গে ঠিক কি করেছিলে? আমি তো কিছু করিনি স্যার। মিথ্যে বললে মারবো এক থাপ্পড়। আমি সত্যি কথাই বলছি স্যার। আমি চন্দনার সাথে কথা বলার পর সোজা বাড়িতে চলে গেছিলাম। চন্দনা কোথায় গিয়েছিল? মনে হয় বল বল, মুখ বন্ধ রাখিস না, নিজের বিপদ দেখে আনিস না। বলছি স্যার, মনে হয় ও বাস ধরার জন্য গেছিল। বাস ধরার জন্য গিয়েছিল মানে? আসলে সেদিন কিরে চন্দনা, এত রাত্রে একা একা কোথায় যাচ্ছিস? কাকিমা দোকানে পাঠিয়েছে বুঝি? না। তাহলে তাহলে কোথায় যাচ্ছিস? জানি না কোথায় যাচ্ছি। সে কি রে, তুই কোথায় যাচ্ছিস তুই নিজেই জানিস না? আসলে বাড়ির থেকে রাগারাগি করে বেরিয়ে পড়েছি। ও আচ্ছা, মানে তুই কাকিমার সঙ্গে আবার ঝামেলা করেছিস? বেশ করেছি, তাতে তোমার কি? না, আমার আবার কি, কিন্তু এত রাত্রে কোথায় যাবি? ভাবছি বাস ধরে মালবাজার যাব। মালবাজার? হঠাৎ মালবাজার কেন? মালবাজার আমার মাসি বাড়ি, বাস ধরে সেখানেই যাব। তা এত রাত্রে বাস পাবি? পেলে পাবো, না পেলে বাস স্ট্যান্ডে সারা রাতটা কাটিয়ে দেবো, সকালবেলা বাস ধরে নেব। আচ্ছা, কিন্তু তোকে তো দেখছি তুই খালি হাতে বেরিয়েছিস, টিকিটটা কাটবি কি দিয়ে? ওসবে ঠিক ব্যবস্থা হয়ে যাবে, তোমাকে অত শত নিয়ে চিন্তা করতে হবে না। যাকগে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। তুই ঠিক বলছিস তো? মা কালী দিব্যি বলছি স্যার। চন্দনা আমাকে শুধু এইটুকুই বলেছিল। ওকে পাশের ঘরে নিয়ে বসাও। স্যার বলো। সেদিনের ফুটেজে কিন্তু সাহেবকে পেছনের দিকে ঘুরে চন্দনার পেছন পেছন যেতে দেখা যায়নি। আর পাড়া থেকে ঝিলডাঙ্গা পর্যন্ত লাগানো যে ক্যামেরা, সেখানে কি দেখাচ্ছে? স্যার সেটাই তো সমস্যা। আবার কি সমস্যা? কারণ ঝিলডাঙ্গায় যেখানে বডিটা পাওয়া গেছে সেখানে দূর দূর পর্যন্ত কোনো সিসিটিভি ক্যামেরা নেই স্যার। তারপর স্যার চন্দনার পাড়া থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত অনেকগুলো ফুটেজ আমরা পেয়েছি, কিন্তু কোনোটাই একেবারেই স্পষ্ট নয় স্যার। তো রীতিমতো সমস্যার ব্যাপার। তাহলে কি করব স্যার? সেটাই তো, কি করা যায় কি? আপাতত খোঁজ খবরটা চালিয়ে যাও, বন্ধ করো না। যদি আমরা লিড পাই তাহলে কেসটা সলভ হবে বলে আমি আশা করছি। রাইট স্যার। চন্দনার পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্টভাবে লেখা ছিল যে তাকে প্রথমে বেধড়ক মারধর করা হয়, তারপর তার উপর যৌন নির্যাতন করা হয়, আর অবশেষে তাকে শ্বাসরোধ করে নির্মমভাবে খুন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কে বা কারা এই নৃশংস কাণ্ডটা ঘটালো, আর কেনই বা ঘটালো? এই দুই প্রশ্নের উত্তর খুঁজতে যখন আমরা মরিয়া, ঠিক তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। স্যার আসবো? এসো। আসুন স্যার। ইনি আমাদের চন্দনা বসাকের কেসটার ব্যাপারে কিছু বলতে চান। আচ্ছা বসুন। হ্যাঁ বলুন, কি বলতে চান বলুন। স্যার, আমি বশির আহমেদ। ওই ঝিলপাড়ের কাছে সেদিন যে ওই নির্জন রাস্তার পাশে যে মেয়েটা ডেড বডি পাওয়া গেল না, ওটার ব্যাপারে কিছু জানাবো বলেই থানায় ছুটে এলাম।
কি জানেন বলুন। স্যার আমি ই রিক্সা চালাই, আমার স্ট্যান্ড হচ্ছে মল্লিকপাড়া স্ট্যান্ড। সেদিন স্যার ওই রাত 9:45টার দিকেই আমি ওই প্যাসেঞ্জার নামিয়ে খালি রিক্সা নিয়ে ফিরছিলাম, হঠাৎ দেখি আপনি আপনি ঠিক দেখেছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা কি যেন বললেন, ই রিক্সাটার রং কি ছিল? লাল রঙের স্যার। আচ্ছা আপনি কি করে জানলেন যে লাল রঙের ই রিক্সাতে ওই মেয়েটি উঠেছিল সেই মেয়েটি ঝিলপাড়ে পড়েছিল? স্যার আমার ঘরে টিভি আছে, সেদিন ওই খবরে দেখাচ্ছিল ওই যে মেয়েটার ডেড বডিটা আমি একদম ঠিকঠাক দেখেছিলাম স্যার। ওই পরনে লাল রঙের চুড়িদার, আর সেদিন ওই ই রিক্সায় যে মেয়েটা বসেছিল সেম টু সেম লাল রঙের চুড়িদার। আর তাছাড়া বয়সটাও 14-15 একই রকম। আচ্ছা ওই ই রিক্সাটা কে চালাচ্ছিল? আমি ঠিক জানি না স্যার। কেন জানেন না কেন? কারণ ওই আলো কম ছিল তো, তাই ঠিক করে বুঝতে পারিনি। তবে 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 কি? তবে ওটাই হয় আমাদের উৎপল, আর নইলে অন্য একটা ছেলে যার সঙ্গে আমার ঠিক পরিচয় নেই। তো আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন যে ওই রিক্সাটা উৎপলের না হলে অন্য কারো যাকে আপনি চেনেন না? কারণ আমাদের এই তল্লাটে স্যার মাত্র লাল রঙের দুটো ই রিক্সা আছে, একটা আমাদের ওই উৎপল আর একটা ওই বিহারি ছেলেটা, ওর সঙ্গে আমার ঠিক আলাপ নেই তো, আমি ঠিক জানি না। আচ্ছা উৎপল থাকে কোথায়? ওই তো আমাদের মল্লিকপাড়া স্ট্যান্ডে। ঠিক আছে। স্যার আমি তো সেদিন চিট দিতে বেরোইনি। মিথ্যে কথা বললে মারতে মারতে থানায় নিয়ে যাবো উৎপল। স্যার সত্যি বলছি, বিশ্বাস করুন, মায়েরই বলছি। আপনি রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞাসা করে দেখুন। আমি শুক্রবার থেকে বুধবার পর্যন্ত বাড়িতেই ছিলাম। আসলে আমার খুব জ্বর ছিল তো, তাই বিছানা থেকে উঠতে পারিনি। তুই যে কদিন বিছানা ধরে নিয়েছিলিস, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ? হ্যাঁ স্যার প্রমাণ আছে। ওই হাসপাতালে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছিলাম, তার প্রমাণ আছে, মানে কাগজ আছে। তাছাড়া আমার বউ মা এরা সব সাক্ষীও আছে, বাড়ি থেকে বেরোনি। আচ্ছা তোর তো একটা লাল রঙের ই রিক্সা আছে। হ্যাঁ স্যার। যে কদিন অসুস্থ ছিলিস ওই ই রিক্সাটা কি বসেই ছিল নাকি কাউকে ভাড়ায় চালাতে দিয়েছিলিস? না স্যার, আমার রিক্সা নিজেই চালাই, অন্য কাউকে দিই না। আসলে ওরা যত্ন করবে না তো, তাই। আচ্ছা আমরা খবর পেলাম এই তল্লাটে নাকি দুটো লাল ই রিক্সা আছে। হ্যাঁ স্যার ঠিকই খবর পেয়েছেন, এই তল্লাটে দুটো লাল রিক্সা আছে। একটা তো তোর। হ্যাঁ। তাহলে আর একটা কার? একটা ওই পবনের। পবন? হ্যাঁ স্যার, বশির আমাদের সঠিক ইনফরমেশনটাই দিয়েছিল। এই তল্লাটে দুটোই লাল রঙের ই রিক্সা আছে, একটা চালায় উৎপল আর একটা পবন বলে একটা বিহারি ছেলে। তো তুমি কি করে জানলে যে এটা উৎপল করেনি? স্যার আমি নিজেই উৎপলের অ্যালিবাই ভেরিফাই করে দেখলাম, ও কিন্তু একদিন সত্যি ভাইরাল ফিভারে শয্যাশায়ী ছিল। শুধু ওর স্ট্যান্ডের রিক্সা চালকটাই সাক্ষী আছে এমন নয়, ও নিজে আমাকে ওর চিকিৎসার হাসপাতালের কাগজপত্র দেখিয়েছে। তাহলে তো অরূপ এবার আমাদের সন্দেহের তীরটা সোজা ওই পবন বলে ছেলেটার দিকে ঘুরে যাচ্ছে। একদমই স্যার, উৎপল যদি নির্দোষ হয় তাহলে তো আর একটাই লাল রঙের ই রিক্সা আছে যেটা পবন চালায়। রাইট। পবন থাকে কোথায়? স্যার বাগানপাড়ায়। এক্স্যাক্ট ঠিকানাটা কি জানতে পারো? হ্যাঁ স্যার, উৎপলই দিয়েছে। তাহলে এবার তোমার দায়িত্ব পালন করো অরূপ। আমি তোমাকে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছি, তুমি নিয়ে সোজা পবনের বাড়ি চলে যাও, গিয়ে তল্লাশি করো, আর পবনকে পেলে টানতে টানতে থানায় নিয়ে আসবে। তারপর আমিও দেখছি যে নাবালিকাকে এভাবে নৃশংসভাবে খুন করে সে কিভাবে পার পায়। রাইট স্যার। আমি কিছু করিনি, আমার কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার 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 আমি গরিব আদমি আছি, স্যার আমায় ছেড়ে দিন স্যার। স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি তো। স্যার কি করছেন কি?
বলতে একটা সোনার চেইন আর দুটো দুল মিসিং ছিল, সেটা তোর ঘর থেকে কি করে পাওয়া গেল? আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। ও কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তাহলে কি গয়নাগুলোর পাকনা গজালো যে তারা উড়ে উড়ে গিয়ে তোর ঘরের খাটের তলায় গিয়ে বসে রইল? স্যার ওগুলো ওগুলো নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসানোর জন্য আমার ঘরে ঢুকে চুপি চুপি আমার খাটের তলায় রেখে গেছে স্যার। এই পবন, নাটকটা বন্ধ কর। কোথায় কি হচ্ছে কি হয়েছে সব আমাদের নগদর্পণে। মায়ের কসমকে বলছি স্যার, ওগুলো কোথা থেকে আসলো আমি জানি না। ও আচ্ছা, তাহলে তোর এই গলায় ঘাড়ে এতগুলো নখের আঁচড়ের দাগ কোথা থেকে এলো সেটা তো জানিস? আমি জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। এই মালটা মনে হয় এত সহজে মুখ খুলবে না। তাহলে লোহার চেয়ার টানতে বলি। হ্যাঁ, আর উপায় কি আছে? এই কে আছো? লোহার চেয়ারটা নিয়ে এসো। লোহার চেয়ার কেন? ওরে ওটা চেয়ার না, এটা সিংহাসন, ওটা সিংহাসন। যেখানে বসালে এই তোর মতো নরকের কিটেরা সব সত্যি কথা হু হু করে বলে দেয়। এই ইলেকট্রিকের তারগুলো নিয়ে আসবে। ইলেকট্রিকের তার দিয়ে কি হবে স্যার? তোকে শক দেওয়া হবে। তুই জানিস না ইলেকট্রিকের শক দিলে মানুষের কি অবস্থা হয়? যদি জানতিস তাহলে মুখ খুলতিস। আচ্ছা, এত কথা বাড়িয়ে কেন সময় নষ্ট করছো? আরে তার চেয়ার গেল কোথায়? দোয়াই আপনাদের, আমায় শক দেবেন না স্যার। শেষবারের মতো রেয়াত করছি, এরপর আর সুযোগ পাবি না পাবন। বল বল বল, বলে ফেল, বলে ফেল। বলছি 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 নয়, বল। সেদিন রাতে আমি এই রিক্সা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কি গো, এ তো রাতে এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? অটো ধরবার জন্য দাঁড়িয়ে আছি। অটো? কিন্তু অটো ধরে এত রাতে কোথায় যাবে? বাস স্ট্যান্ড। এত রাতে তুমি বাস স্ট্যান্ডে গিয়ে কি করবে? বাস ধরে সোজা মাসির বাড়ি যাব। আচ্ছা, তা কোথায় তোমার মাসির বাড়ি? মালবাজার। তা তোমার সাথে আর কেউ নেই? না। তোমার বাড়ির লোক তোমাকে মাসির বাড়ি যাওয়ার জন্য এত রাতে ছেড়ে দিল একা একা? মায়ের সঙ্গে ঝামেলা করে বাড়ির থেকে বেরিয়ে এসেছি, আর তাছাড়া কেউ জানে না আমি কোথায় যাচ্ছি। আচ্ছা, এক কাম করো, টুক করে আমার গাড়িতে উঠে বসো। কিন্তু ই রিক্সা তো বাস স্ট্যান্ড অবধি যায় না, তাই জন্যই আমি অটো ধরবার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আরে আমি যাব, তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে ঠিক বাস স্ট্যান্ডে পৌঁছে দেবো, আর তোমাকে ভাড়াও দিতে হবে না। তুমি বসো তো, বসো 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 বসো। বসেছো? এটা কোথায় নিয়ে আসলে? এটা তো বাস স্ট্যান্ড নয়। চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। কেন চুপ করব? এটা তো বাস স্ট্যান্ড নয়, আমাকে বাস স্ট্যান্ডে নিয়ে চলো। বাস স্ট্যান্ডে যাবি? বাস স্ট্যান্ডে পড়ে যাবি, আগে আমায় একটু খুশি করে দে। মানে? মানে তোকে এতটা রাস্তা এমনি এমনি নিয়ে আসলাম, হ্যাঁ মাগনা? কিন্তু তুমি তো বলেছিলে কোনো ভাড়া নেবে না। হ্যাঁ, নেবো না তো। তাহলে? তাহলে ভাড়ার বদলে অন্য কিছু নেব। অন্য কিছু? কিন্তু তোমাকে দেওয়ার মতন তো আমার কাছে আর কিছু নেই। তোর কাছে যা আছে সেটা একমাত্র আমি জানি। আমার কথা কিছু বুঝতে পারছিস না? আমি কি বলতে চাইছি? তোকে ছাড়ার জন্য তো গাড়িতে তুলে নিয়ে রেছি আমি। আমি কিন্তু চিল্লাবো। ছেড়ে দাও আমাকে। যত ইচ্ছা চাচা, তোর চিৎকার কেউ শুনতে পারবে না, আর যদি শুনতেও পায় তোকে কেউ বাঁচাতে আসবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি কিন্তু আমার পুলিশের কাছে যাব। ছেড়ে দাও আমাকে। থাকলে তো আমি ছেড়ে দাও আমাকে। তবে খামচাচ্ছিস, হ্যাঁ? তবে রে সাতাম।
ওর সাথে দুবার খারাপ কাজ করার পর আমি ওকে ওরই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে জানে মেরে দিয়েছিলাম। ফের ওর গলার চেন আর কানের দুলগুলো খুলে নিয়ে ওর লাস্টে আমি রাস্তা ধরে ফেলে রেখে পালিয়ে যাই। ছি পবন, ছি। বেশ তো খেটে রোজগার করে খাচ্ছিলিস, সেটা সহ্য হলো না? হ্যাঁ, অসহায় নাবালিকাটাকে রাস্তায় একা পেয়ে তোর মধ্যে জামাটা জেগে উঠলো, তার উপর দাঁত নখ বসে ঝাঁপিয়ে পড়লি। তুই জানিস তুই যা করেছিস তার শাস্তি কত কঠোর হতে পারে? হয় মৃত্যুদণ্ড, নাহলে যাবজ্জীবন কারাদণ্ড। আর তোর বিরুদ্ধে আমরা সেই কেস সাজাবো যাতে আদালতে তুই কোনোভাবে মুক্তি না পাস, নিস্তার না পাস। কারণ তুই এই সভ্য সমাজে ভীষণ বিপজ্জনক, ভীষণ বিপজ্জনক। আসলে কি জানেন, আমাদের প্রত্যেকের মধ্যে লুকিয়ে থাকে কামনা বাসনার হিংস্র জানোয়ার। আমরা কেউ সেটা দমন করতে পারি, আর কেউ পবনের মতো মানুষরূপী নরকের কীট আছে যারা সেটা পারে না। তাই তাদের কামনার বাসনার বলি হয় চন্দনা বসাকের মতো নিরীহ মেয়েরা, সে দেশেই হোক বা বিদেশে। যাই হোক, পবনের মতো এই অপরাধীরা নিস্তার পায় না, পবনও পায়নি। তাই মহামান্য জলপাইগুড়ি জেলা আদালত পবনকে সর্বোচ্চ সাজা, ফাঁসির সাজা দিয়েছে। এই রায় আমরা ভীষণ খুশি, কারণ এই রায় আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। শুধু তাই নয়, এই রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের উৎসাহ জুগিয়েছে। আর আপনাদের বলি, সদা সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে, সন্তানদের প্রতি সদা সতর্ক হতে হবে। কারণ প্রতিনিয়ত ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধীরা। তাই সাবধান হন আপনি, সাবধান হোক বাংলা।